আমি আপনাদের সাথে নাহিদ রানা, আপনাদের প্রিয় চ্যানেল লাইফ টেলস থেকে। আমাদের আজকের গল্পের শিরোনাম প্রেরণার ঝর্ণা, হার না মানা জীবনের অদ্ভুত গল্প। প্রিয় বন্ধুরা, জীবন কখনো কখনো এমন ঝড় নিয়ে আসে যে মনে হয় সব শেষ। কিন্তু সেই ঝড়ের পর যদি একটা ছোট্ট আলো জ্বলে ওঠে, তাহলে অন্ধকারও হার মানতে বাধ্য হয়। আজকের এই গল্পে আছে এক মেয়ের ভাঙা স্বপ্ন, এক ছেলের হারানো অতীত, আর এক অদ্ভুত সম্পর্ক যা দুঃখকে আশায় বদলে দেয়। এখন গল্পটি শুরু করা যাক। রাত প্রায় 11টা বাজছিল। শহরের রাস্তাগুলো সেই সময়েও আলোয় ঝলমল করছিল, কিন্তু শহরের এক কোণে অন্ধকার ছিল। এমন এক অন্ধকার যা কারো জীবনে চিরদিনের জন্য আসতে চলেছিল। মেঘা সেন, বয়স প্রায় 23 বছর, এক হাসিখুশি ও প্রতিভাবান মেয়ে যার চোখে বড় বড় স্বপ্ন ছিল এবং চোখে আলাদা এক জেদ ছিল। তার বাবা রাজেশ সেন এই শহরের একজন নামী ব্যবসায়ী ছিলেন। বাড়িতে টাকার কোনো অভাব ছিল না, কিন্তু রাজেশবাবু মেঘাকে কখনো অহংকারী হতে দেননি। মেঘা এক সাধারণ মেয়ে ছিল যে অন্যদের সাহায্য করতে আনন্দ পেত। সেই রাতে মেঘা তার বান্ধবীর বাড়ি থেকে ফিরে আসছিল। সে রাজেশবাবুকে ফোন করে বলেছিল যে সে নিজেই বাড়ি চলে আসবে। সে নিজের স্বাধীনতা পছন্দ করত এবং কারও ওপর বোঝা হতে চাইত না। কিন্তু সেই রাতে তো অন্য কিছুই হতে চলেছিল। যখন মেঘার গাড়ি শহরের বাইরের রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন সামনে থেকে একটি দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চলে এলো। হয়তো বাস চালক ঘুমিয়ে পড়েছিল। মেঘা জোরে ব্রেক চাপল, কিন্তু সময় খুব কম ছিল। জোরালো ধাক্কা লাগল এবং মেঘার পুরো জীবন এক মুহূর্তেই তছনছ হয়ে গেল। হাসপাতালে যখন তার চোখ খুলল, তখন তার বাবা রাজেশবাবু তার পাশে বসে কাঁদছিলেন। ডাক্তার জানালেন যে মেঘার মেরুদণ্ডে খুব গভীর চোট লেগেছে। আগামী কয়েক বছর বা হয়তো চিরকালের জন্য তাকে হুইলচেয়ারেই থাকতে হবে। এটি শুনে মেঘার মন ভেঙে গেল। তার ভেতরে একটি চিৎকার ছিল যা বাইরে বেরোতে পারল না। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর সবকিছু বদলে গেল। রাজেশবাবুর বড় বাংলো ছিল, যেখানে তার ছোট ভাই প্রদীপ সেনও নিজের পরিবারের সাথে থাকত। প্রদীপবাবুর স্ত্রী লীলা এবং তাদের 2 ছেলেও একই ছাদের নিচে থাকত। যতক্ষণ মেঘা ঠিক ছিল, ততক্ষণ সবকিছু ঠিক ছিল। কিন্তু যেমনই হুইল চেয়ার নিয়ে এসে বাড়িতে এলো, মানুষের আসল চেহারা সামনে আসতে লাগল। লীলাদেবী এখন মেঘার থেকে চোখ চুরি করতে শুরু করেছিলেন। কথাবার্তায় ঠান্ডা ভাব চলে এসেছিল। প্রদীপবাবু কখনো কখনো রাজেশবাবুকে বলতেন, দাদা, এই মেয়েটির চিকিৎসা তো করাতে থাকো, কিন্তু এটাও ভাবো যে আগামী দিনে ব্যবসাকে সামলাবে। রাজেশবাবু প্রতিবার চুপ হয়ে যেতেন। তিনি বুঝতেন যে তার ভাইয়ের নজর ব্যবসা আর সম্পত্তির উপর আছে। মেঘা তার একমাত্র মেয়ে ছিল এবং সব সম্পত্তি তারই ছিল। এই বিষয়টি প্রদীপবাবুর মনে সবসময় খচখচ করত। মেঘা এসব দেখছিল এবং বুঝছিল, কিন্তু সে কিছু বলতে পারছিল না। তার মনোবল ভেঙে গিয়েছিল। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের ঘরে বসে থাকত। জানলা দিয়ে বাইরে গাছপালা, পাখি এবং চলাফেরা করা মানুষদের দেখত। মনে মনে ভাবত যে সেও যদি ওই পাখিদের মতো উড়তে পারত। এই বিষণ্ণতার মধ্যেই একদিন বাড়িতে এক নতুন মানুষ এলো, করণ। করণ একজন সাধারণ যুবক ছিল। বয়স প্রায় 27 বছর হবে। শ্যামবর্ণ গায়ের রং, পরিশ্রমী হাত, কিন্তু চোখে এক অদ্ভুত উষ্ণতা ছিল। সে রাজেশবাবুর বাংলোতে মালির চাকরির জন্য এসেছিল, কারণ পুরনো মালি অসুস্থ হয়ে পড়েছিল এবং তাড়াতাড়ি কারোর প্রয়োজন ছিল। রাজেশবাবু করণের সাথে কথা বললেন। ছেলেটিকে সাধারণ এবং সৎ মনে হল। কোনো লোক দেখানো ভাব তার মধ্যে ছিল না। রাজেশবাবু তাকে চাকরিতে রেখে দিলেন। প্রথম কয়েকদিন করণ শুধু নিজের কাজ করতে থাকল। বাগানের যত্ন নেওয়া, গাছের পানি দেওয়া, রাজেশবাবুকে অফিসে ছেড়ে দেওয়া এবং নিয়ে আসা। কিন্তু তার নজর বাড়ির পরিবেশের উপরও ছিল। সে দেখল যে একটি মেয়ে হুইল চেয়ারে বসে থাকে। তার মুখে সব সময় বিষণ্ণতা ছেয়ে থাকত। এক দুপুরের কথা। মেঘা বারান্দায় একা বসেছিল। তার হাতে একটি বই ছিল, কিন্তু চোখ বইয়ের উপর ছিল না। সে কোথাও দূরে হারিয়ে গিয়েছিল। করণ পাশ দিয়ে যাচ্ছিল। সে মেঘাকে দেখল এবং সেখানেই দাঁড়িয়ে গেল। তারপর ধীরে ধীরে বলল, ম্যাডাম, বাইরে বাগানে যাবেন? আজ আবহাওয়া খুব ভালো। মেঘা তাকে দেখল। প্রথমে তো সে মানা করার জন্য মুখ খুলল, কিন্তু তারপর থেমে গেল। কতদিন ধরে সে বাইরে যায়নি। কতদিন সে টাটকা বাতাস পর্যন্ত নেয়নি। তারপর সে ধীরে ধীরে বলল,
ঠিক আছে, চলো যাই। করণ খুব সাবধানে তার হুইলচেয়ারটি বাগানে নিয়ে গেল। সেখানে জুঁই ফুল ফুটেছিল। এক কোণে একটি ছোট ঝর্ণা ছিল, যার শব্দ খুব আরাম দিচ্ছিল। মেঘা চোখ বন্ধ করল এবং গভীর শ্বাস নিল। সেই বাতাসে খুব শান্তি পাচ্ছিল। এখানে রোজ আসবেন ম্যাডাম, করণ সহজভাবে বলল। মেঘা একটু অবাক হয়ে তাকে দেখল। কোনো মালি এইভাবে কথা বলে না, কিন্তু করণের চোখে কোনো অভদ্রতা ছিল না, বরং এক সত্যিকারের যত্ন দেখা যাচ্ছিল। তোমার নাম কি? মেঘা জিজ্ঞেস করল। করণ। এখানে নতুন এসেছ? হ্যাঁ, কিন্তু প্রথম দিন থেকেই দেখতে পেয়েছিলাম যে এই বাগানটা খুব ফাঁকা ফাঁকা থাকে, আর মনে হয় আপনিও খুব একা থাকেন। মেঘা এই উত্তর শুনে একটু অবাক হল, কিন্তু সে রাগ করল না, কারণ যা সত্যি ছিল তা সত্যিই ছিল। সেই দুপুরে তারা দুজনে প্রায় 1 ঘন্টা বাগানে থাকল। করণ জানালো যে ঝর্ণার পাশে যদি শান্ত হয়ে বসো, তবে কখনো কখনো একটি পাখিও কাছে চলে আসে। সে নিজের পকেট থেকে কিছু বীজ বের করল এবং ধীরে ধীরে মাটিতে রেখে দিল। কিছুক্ষণ পর সত্যি একটি পাখি এলো এবং বীজ তুলে নিয়ে উড়ে গেল। মেঘা অনেক সপ্তাহ পর প্রথমবার সত্যি হাসল। কিন্তু সেই মুহূর্তেই বারান্দা থেকে প্রদীপবাবুর নজর তাদের দুজনের উপর পড়ল। তার কপালে ভাঁজ পড়ে গেল। রাতে খাওয়ার পর প্রদীপবাবু করণকে ডাকলেন। শোনো করণ, তিনি বললেন, এবং কণ্ঠে কঠোরতা ছিল। তোমার কাজ শুধু বাগানের যত্ন নেওয়া। মেঘার সাথে বাগানে ঘোরা তোমার কাজ নয়। নিজের সীমার মধ্যে থাকো, নয়তো চাকরি যাবে তোমার। করণ চুপচাপ শুনল এবং বলল, জি মালিক। মাথা নিচু করে সে চলে গেল। কিন্তু সে মনে মনে ঠিক করে নিয়েছিল যে সে এখান থেকে যাবে না, কারণ ওই বাগানে বসে থাকা মেঘার চোখের যে কষ্ট ছিল তা করণ চিনেছিল। ওই কষ্ট তার নিজেরও ছিল। সেই রাতে করণ নিজের ছোট ঘরে বসেছিল। চাঁদের আলো জানলা দিয়ে আসছিল। সে নিজের পকেট থেকে একটি পুরনো এবং কিছুটা ছেঁড়া ছবি বের করল। দুজন মানুষের ছবি। সে তার ওপর ধীরে ধীরে হাত বোলাল। মা, বাবা, সে ধীরে ধীরে বলল, আমি জানি না আমি এখানে কেন এলাম, কিন্তু মনে হয় এখানে কারো আমাকে প্রয়োজন আছে। সকাল 7টা বাজছিল। বাগানের ঘাসের ওপর শিশির বিন্দু চিকচিক করছিল। পাখিরা নিজেদের মিষ্টি সুরে গান গাইছিল। পুরো বাড়ি তখনও ঘুমে মগ্ন ছিল, কিন্তু করণ উঠে পড়েছিল। সে বাগানের এক কোণে বসে চা খাচ্ছিল এবং আকাশের দিকে তাকাচ্ছিল। তার মনে মেঘার মুখ ভেসে আসছিল। গত রাতে প্রদীপবাবু যা বলেছিলেন তা তার কানে এখনও বাজছিল। কিন্তু করণ ভয় পাওয়ার মতো মানুষ ছিল না। সে জীবনে অনেক কিছু দেখেছিল, অনেক কিছু সহ্য করেছিল। ভয় তার অভিধানে ছিলই না। সে শুধু এটুকু জানত যে মেঘার মুখের ওপর যে বিষণ্ণতা ছিল তা ধীরে ধীরে তাকে ভেতর থেকে ফোকলা করে দিচ্ছিল। আর যদি সে কিছু না করে, তবে ওই বিষণ্ণতা একদিন মেঘাকে পুরোপুরি শেষ করে দেবে। প্রায় 8টার সময় বাড়িতে ব্যস্ততা শুরু হল। রাজেশবাবু অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। লীলা দেবী রান্নাঘরে ছিলেন। প্রদীপবাবু খবরের কাগজ পড়ছিলেন। মেঘার ঘর এখনও বন্ধ ছিল। করণ বাগান পরিষ্কার করল এবং রাজেশবাবুকে অফিসে ছাড়ার জন্য তৈরি হয়ে গেল। যাওয়ার সময় রাজেশবাবু করণকে বললেন, বাবা, আজ দুপুরে ওষুধ আনতে হবে মেঘার জন্য। মেডিকেল স্টোরের ঠিকানা আমি লিখে দিচ্ছি। জি স্যার, আমি নিয়ে আসব, করণ বলল। রাজেশবাবু গাড়িতে বসতে বসতে থামলেন। তিনি করণকে মন দিয়ে দেখলেন এবং বললেন, তুমি ভালো ছেলে করণ, মেঘার জন্য ভগবানের কাছে প্রার্থনা করো। করণের মনে কিছু একটা হলো। রাজেশবাবুর গলায় একজন বাবার কষ্ট ছিল, যা পরিষ্কার শোনা যাচ্ছিল। দুপুর হল। করণ ওষুধ নিয়ে বাড়ি এলো। সে ওষুধ বাড়ির চাকরের কাছে দিয়ে দিল। তারপর সে বাগানে এলো এবং জুঁই গাছের চারপাশের ঘাস পরিষ্কার করতে লাগল। সে একটি ছোট কাঠের বেঞ্চ সেখানে ঠিকভাবে রাখল, যাতে হুইল চেয়ার নিয়ে সেখানে থামা সহজ হয়। তখনই সে দেখল যে মেঘার ঘরের দরজা খুলল। মেঘা ধীরে ধীরে হুইল চেয়ার চালিয়ে বারান্দা পর্যন্ত এলো। সে বাইরে উঁকি দিল এবং বাগানে করণকে দেখল। করণও তাকে দেখল। সে হাত দিয়ে ইশারা করল, যেন বলছে যে বাইরে চলে আসুন। মেঘা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর সে হুইল চেয়ার বাইরের দিকে ঘুরিয়ে নিল। করণ এগিয়ে এলো এবং সে মেঘার হুইল চেয়ারকে বাগানের সেই জায়গায় নিয়ে গেল যেখানে ঝর্ণাটি ছিল। সেখানকার হাওয়া ছিল ঠান্ডা এবং টাটকা। আজ আবহাওয়া আরও ভালো, করণ বলল। মেঘা চারদিকে দেখল। সত্যি বাগানটি খুব সুন্দর লাগছিল। সাদা এবং গোলাপি জুঁই ফুল ফুটেছিল। প্রজাপতিরা সেই ফুলের ওপর উড়ছিল। করণ, কাল রাতে কাকা তোমাকে কিছু বলেছিলেন না?
মেঘা তাকে সরাসরি প্রশ্ন করল। করণ কিছুটা অবাক হল, কিন্তু সে মুখে কিছু বুঝতে দিল না। বিশেষ কিছু নয় ম্যাডাম, শুধু কাজের কথা ছিল। মেঘা তাকে মন দিয়ে দেখল। সে বুঝতে পারল যে করণ সত্যি বলছে না, কিন্তু সে জোর করল না। তুমি ভয় পাওনি? সে জিজ্ঞেস করল। কোন বিষয় ম্যাডাম? চাকরি চলে যাওয়ার বিষয়। করণ একটু হাসল। সে মাটিতে বসতে বসতে বলল, ম্যাডাম, যে জীবনে সত্যি অনেক কিছু হারিয়েছে তার ছোট ছোট বিষয়ে ভয় থাকে না। চাকরি গেলে অন্য একটা পাওয়া যাবে, কিন্তু যদি কাউকে সাহায্য করার সুযোগ হাতছাড়া হয়ে যায় তবে তা আর ফিরে আসে না। মেঘা এই উত্তরে অবাক হয়ে গেল। একজন মালির থেকে এই ধরনের কথা শোনার আশা তার ছিল না। তুমি পড়াশোনা করেছ? সে জিজ্ঞেস করল। অল্প বিস্তর ম্যাডাম, পরিস্থিতি বেশি পড়তে দেয়নি। মেঘা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, করণ, তুমি কি জানো আমি গত 2 মাস ধরে ঠিকমতো খাবার পর্যন্ত খাইনি। ঘুম আসে না, শুধু এটাই ভাবি যে এখন কি হবে, আমি কি সবসময় এইভাবেই থাকব। করণ তার কথা শুনল। সে চুপ করে থাকল না। ম্যাডাম, আমি কি একটা কথা জিজ্ঞেস করতে পারি? জিজ্ঞেস করো। আপনি জীবনে এ পর্যন্ত যা কিছু করেছেন তা কি সব আপনার পায়ের কারণে করেছিলেন নাকি মনের কারণে? মেঘা ভাবল, মনের কারণে। তবে ম্যাডাম, মন তো এখনো আগের মতোই আছে না? পা চলে না তো কি হয়েছে, মন তো চলছে। এই কথাটি খুব সাধারণ ছিল, কিন্তু এটি মেঘার ভেতরে কিছু একটা নাড়িয়ে দিল। তার চোখ ভরে এলো, কিন্তু এবারের চোখের জল দুঃখের ছিল না। এবার কিছু একটা আলাদা ছিল। সেই দিনের পর থেকে রোজকার একটি নিয়ম শুরু হয়ে গেল। প্রতি দুপুরে করণ মেঘাকে বাগানে নিয়ে আসত। সেখানে তারা কথা বলত। করণ তাকে আলাদা আলাদা গল্প শোনাত। কখনো কোনো সাহসী মানুষের গল্প, কখনো কোনো ছোট বাচ্চার গল্প যে হার মানেনি। মেঘা সেই গল্পগুলো খুব মন দিয়ে শুনত। ধীরে ধীরে মেঘার চেহারায় উজ্জ্বলতা আসতে লাগল। সে একটু বেশি খেতে লাগল, একটু বেশি হাসতে লাগল। রাজেশবাবু এই পরিবর্তন দেখলেন। এক সন্ধ্যায় অফিস থেকে ফেরার পর তিনি করণকে আলাদা করে ডাকলেন। করণ, আমি দেখেছি যে মেঘাকে আগের চেয়ে ভালো দেখাচ্ছে। মনে হয় এটা তোমার কারণে হয়েছে। না স্যার, এটা ম্যাডামের নিজের শক্তি। আমি শুধু তাকে মনে করিয়ে দিয়েছি। রাজেশবাবুর চোখ ভিজে এলো। বাবা, ওর মা নেই। আমি সারাদিন অফিসে থাকি। ভাইয়ের পরিবারের নিজস্ব জগৎ আছে। মেঘা খুব একা ছিল। তুমি তাকে একা অনুভব করতে দাওনি, এটি অনেক বড় ব্যাপার। করণ শুনল এবং শুধু এইটুকুই বলল, স্যার, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। কিন্তু সেই রাতে যখন করণ নিজের ঘরে ঘুমাতে গেল, তখন তার ঘুম এলো না। তার পুরনো সময়ের কথা মনে পড়ছিল। সেও কোনো এক সময় বড় কোনো বাড়ির অংশ ছিল। তার বাবা মা ছিল। একটি ছোট সুখী জগৎ ছিল। কিন্তু একদিন সব কিছু কেড়ে নেওয়া হলো। এক দুর্ঘটনায় মা এবং বাবা দুজনেই চলে গেলেন। করণ তখন মাত্র ১৬ বছরের ছিল। তারপর তাকে তার কাকার কাছে পাঠানো হলো। কিন্তু কাকা তাকে দিয়ে শুধু কাজ করাতেন, পড়াশোনা ছাড়িয়ে দিলেন, বাড়ির সব কাজ তার উপর চাপিয়ে দিলেন। করণ বছরের পর বছর সেই বাড়িতে রইল এবং বছরের পর বছর জুলুম সহ্য করতে লাগল। একদিন সে ঠিক করল যে সে ওই বাড়ি থেকে বেরিয়ে যাবে, এবং সে বেরিয়ে এলো। শহর থেকে শহরে ঘুরে বেড়াল, ছোটখাটো কাজ করতে লাগল। কখনো দোকানে কাজ করল, কখনো বাগানের কাজ। তারপর সে মালির কাজ শিখল এবং চাকরি পেয়ে গেল। সে রাজেশবাবুর বাড়িতে এলো তো শুধু চাকরির সন্ধানেই ছিল। কিন্তু এখানে এসে অন্য কিছু ঘটে গেল। মেঘাকে দেখে তার নিজের কষ্টের কথা মনে পড়ল। তার মনে হলো যেন সে নিজেও ওই হুইল চেয়ারে বসে আছে। শুধু পার্থক্য এটুকুই ছিল যে তার হুইল চেয়ার দেখা যেত না, কিন্তু ছিল অবশ্যই। এই সব স্মৃতিতে ডুবে থাকতেই তার ঘুম এসে গেল। পরের দিন সকালে একটি অদ্ভুত ব্যাপার হল। মেঘা করণকে বলল, করণ, আমাকে বই পড়তে হবে। তুমি কি আমাকে লাইব্রেরিতে নিয়ে যেতে পারো? করণ খুশি হল। এটি প্রথমবার ছিল যখন মেঘা নিজে কোথাও যাবার ইচ্ছা প্রকাশ করেছিল। অবশ্যই ম্যাডাম, কখন যেতে হবে? আজ দুপুরে। করণ গাড়ি তৈরি করল, মেঘাকে গাড়িতে বসালো এবং তারা দুজনে শহরের লাইব্রেরির দিকে বেরিয়ে পড়ল। লাইব্রেরিতে মেঘার মুখে এক আলাদা উজ্জ্বলতা চলে এলো। সে অনেক বই দেখল। সে দুটি বই পছন্দ করল, একটি গল্পের এবং একটি ফুলের যত্ন নেওয়ার। ফিরে আসার সময় মেঘা জানলা দিয়ে বাইরে দেখল। শহরের ছুটে চলা জীবন দেখল। তার চোখে এক নতুন আভা ছিল। করণ, সে বলল, জি ম্যাডাম, আজ খুব ভালো লাগল। অনেকদিন পর বাড়ি থেকে বাইরে বেরোলাম। ম্যাডাম, এটাই তো জীবন। বাড়ির 4 দেওয়ালের বাইরেও অনেক কিছু আছে। মেঘা হাসল। কিন্তু যখন তারা বাড়ি পৌঁছল
তখন প্রদীপবাবু দরজায় দাঁড়িয়েছিলেন। তিনি মেঘা এবং করণ দুজনকেই দেখলেন। তার মুখে রাগ ছিল। কোথায় গিয়েছিলে তোমরা দুজনে? তিনি কর্কশ স্বরে জিজ্ঞেস করলেন। লাইব্রেরি কাকাবাবু, মেঘা শান্তভাবে বলল। কে যেতে বলেছিল? করণকে কে অনুমতি দিয়েছিল তোমাকে বাইরে নিয়ে যাবার? মেঘার মুখ শক্ত হয়ে গেল। কাকাবাবু, আমি নিজেই করণকে বলেছিলাম, আর এটি আমার বাড়ি, আমার কোথাও যাওয়ার জন্য কারো অনুমতির প্রয়োজন নেই। এটিই প্রথমবার ছিল যখন মেঘা এত দৃঢ় স্বরে জবাব দিয়েছিল। প্রদীপবাবু কিছু বলতে পারলেন না। তিনি ভেতরে চলে গেলেন। করণ মেঘাকে হুইলচেয়ার থেকে নামতে সাহায্য করল। মেঘা ধীরে ধীরে বলল, ধন্যবাদ করণ। কিসের জন্য ম্যাডাম? আজ যা হলো তার জন্য নয়, এই জন্য যে তোমার কারণে আমি আবার নিজের ওপর ভরসা করতে শুরু করেছি। করণ কিছু বলল না, শুধু একটি হালকা হাসি তার মুখে এলো। কিন্তু সেই রাতে প্রদীপবাবু তার বড় ছেলেকে ডাকলেন এবং দরজা বন্ধ করে চুপি চুপি কিছু কথা বললেন। তাদের আওয়াজ বাইরে এলো না, কিন্তু তাদের মুখে যে ভাব ছিল তা পরিষ্কার বলে দিচ্ছিল যে তারা খারাপ কিছু ভাবছেন এবং তা শীঘ্রই সামনে আসতে চলেছিল। রাত প্রায় 11টা বাজছিল। প্রদীপবাবুর ঘরে বন্ধ দরজার পেছনে কথাবার্তা চলছিল। তার বড় ছেলে অমিত ধীরে ধীরে জিজ্ঞেস করল, বাবা, আপনি কি ভাবছেন? প্রদীপবাবু সিগারেটে একটি লম্বা টান দিলেন এবং বললেন, অমিত, এই মেঘা যতক্ষণ বেঁচে আছে এবং ঠিক আছে ততক্ষণ এই বাড়ির সব সম্পত্তি তারই থাকবে। তোমার কাকা রাজেশ তার সব সম্পত্তি ওর নামে করে রেখেছেন, আমরা কিছুই পাব না। অমিত তার বাবার দিকে তাকাল। তবে কি করব? প্রদীপবাবু ধীরে ধীরে বললেন, মেঘা আগে থেকেই দুর্বল। যদি তার শরীর আরও খারাপ হতে থাকে তবে একদিন সে নিজেই এই পৃথিবী থেকে চলে যাবে, আর তখন এই সব সম্পত্তি আমাদের হবে। অমিতের চোখে একটি ভয়ঙ্কর উজ্জ্বলতা চলে এসেছিল। কিন্তু এটি কিভাবে হবে বাবা? প্রদীপবাবু নিজের পকেট থেকে একটি ছোট শিশি বের করলেন। তাতে একটি সাদা গুঁড়ো ছিল। এটি কারো নজরে আসবে না, খাবারে মিশে গেলে বোঝাও যাবে না, ধীরে ধীরে কাজ করে, কেউ সন্দেহও করবে না। অমিত সেই শিশিটি দেখল। তার হাত কিছুটা কাঁপল, কিন্তু সে শিশিটি ধরে নিল। সকালে রান্নাঘরে মেঘার চা আমি বানাবো, অমিত বলল। প্রদীপবাবু হাসলেন, কিন্তু তারা জানতেন না যে তাদের ঘরের জানলা কিছুটা খোলা ছিল এবং বাইরে বাগানে করণ বসেছিল। সে রাতে প্রায়ই বাইরে বসে কিছুক্ষণ টাটকা বাতাস নিত। সে সব কথা শুনতে পেল না, কিন্তু কিছু টুকরো কথা কানে গেল, যেমন খাবারে কিছু মেশানোর কথা, মেঘার নাম এবং সম্পত্তির উল্লেখ। করণের কপালে ভাঁজ পড়ল। তার সেই রাতে ঘুম এলো না। সে ভাবতে লাগল যে সত্যিই কি এই লোকগুলো এত নীচ মানুষ? সত্যিই কি তারা মেঘার সাথে খারাপ কিছু করার কথা ভাবছে? সকাল হল, করণ খুব সাবধান হয়ে গিয়েছিল। সে রান্নাঘরের দিকে নজর রাখল। সে দেখল যে অমিত খুব ভোরে রান্নাঘরে গেল, অথচ সে কখনো রান্নাঘরে যেত না। করণ পরিচারিকাকে জিজ্ঞেস করল, আজ অমিত ভাইয়া রান্নাঘরে কেন এসেছিলেন? পরিচারিকা কাঁধ নাড়াল। জানি না, বলছিলেন মেঘা দিদির জন্য নিজেই চা বানাবেন। করণের বুক কেঁপে উঠল। সে তক্ষুনি একটি কাজ করল। সে রান্নাঘরে গেল এবং অজুহাতে মেঘার জন্য বানানো চায়ের কাপটি দেখল। তাতে দুধ চিনি মেশানো ছিল। সে খুব মন দিয়ে দেখল। চায়ের ওপরে কিছু সাদাটে কিছু মেশানো দেখা গেল। করণের হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। সে সেই কাপটি চুপি চুপি সেখান থেকে সরিয়ে নিল এবং তার জায়গায় অন্য কাপ রেখে দিল। তারপর সে বাইরে চলে এলো। মেঘার চা এলো। সে খেল, কিছুই হল না। কিন্তু করণ সেই পুরনো চা একটি প্যাকেটে ভরে নিজের ঘরে রেখে দিল। এখন তার কাছে প্রমাণ ছিল, কিন্তু সে সরাসরি রাজেশবাবুর কাছে যেতে চাইল না। সে জানত যে পোক্ত প্রমাণ ছাড়া রাজেশবাবু হয়তো তার উপর ভরসা করবেন না। সে তাদের নতুন মালি ছিল, আর প্রদীপবাবু তার আপন ভাই ছিলেন। রাজেশবাবু প্রদীপবাবুকে অন্ধের মতো বিশ্বাস করতেন। করণ ঠিক করল যে সে আগে সেই গুঁড়োটি পরীক্ষা করাবে। শহরে একজন পুরনো কেমিস্ট ছিল যে করণের পরিচিত। করণ তার কাছে গেল এবং তাকে সেই চা দেখাল। কেমিস্ট সেটি দেখল, শুকল এবং বলল, করণ, এটি কোনো সাধারণ জিনিস নয়। এটি একটি ধীর বিষ যা শরীরকে ভেতর থেকে দুর্বল করে দেয়। একবারে কিছু হয় না, কিন্তু রোজ অল্প অল্প মেশাতে থাকলে কয়েক মাসে মানুষ খুব অসুস্থ হয়ে পড়ে এবং তখন তাকে বাঁচানো কঠিন হয়ে যায়। করণের হাত পা ঠান্ডা হয়ে গেল। তার মানে প্রদীপবাবু শুধু এই একবারই এটি করছেন না, হয়তো তারা আগে থেকেই এটি করছিলেন। সেই কারণেই
মেঘা গত কয়েক সপ্তাহ ধরে এত দুর্বল আর ক্লান্ত থাকত। করণ ফিরে এলো। তার মাথায় ঝড় চলছিল। সেই রাতে সে পুরো পরিকল্পনা তৈরি করল। সে কেমিস্টকে বলল যে সে যেন ওই চায়ের একটি লিখিত রিপোর্ট দেয়। কেমিস্ট রাজি হয়ে গেল। কিন্তু সেই রাতেই আরেকটি বিপদ চলে এলো। মেঘার খুব তেজ জ্বর এলো। রাত প্রায় 2টোর সময় করণ তার ঘর থেকে আওয়াজ শুনতে পেল। পরিচারিকা দৌড়ে এলো এবং বলল, করণ ভাইয়া, ম্যাডামের খুব তেজ জ্বর, শরীর পুড়ে যাচ্ছে ওনার। করণ দৌড়ে মেঘার ঘরে গেল। মেঘার মুখ লাল হয়ে গিয়েছিল, শ্বাস খুব দ্রুত চলছিল, সে অজ্ঞান অবস্থায় ছিল। করণ তখনই রাজেশবাবুকে জাগাল। রাজেশবাবু ঘাবড়ে গিয়ে উঠলেন। তিনি মেঘাকে দেখলেন এবং তার হাত পা কাঁপতে লাগল। প্রদীপবাবুও বাইরে এলেন। তিনি ঠান্ডা স্বরে বললেন, রাতে ডাক্তার কোথায় পাবে, সকালে দেখিয়ে দেব। করণ প্রদীপবাবুর দিকে এক পলক তাকাল। তার এই লোকটির ওপর খুব রাগ হল, কিন্তু সে নিজেকে সামলাল। স্যার, এটি থেমে থাকার সময় নয়, ম্যাডামকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। রাজেশবাবু হ্যাঁ বললেন। করণ গাড়ি বের করল। মেঘাকে সাবধানে গাড়িতে শোয়ানো হল। রাজেশবাবুও সাথে বসলেন। করণ গাড়ি ছোটাল। রাতের রাস্তা নির্জন ছিল। করণ গাড়ির গতি বাড়াল, কিন্তু সাবধানে মোড় নিতে থাকল। 15 মিনিটে তারা হাসপাতালে পৌঁছে গেল। ডাক্তাররা মেঘাকে ভেতরে নিয়ে এলেন। রাজেশবাবু বাইরে বসেছিলেন। তার হাত জোর করা ছিল এবং ঠোঁট নড়ছিল। তিনি প্রার্থনা করছিলেন। করণ তার পাশে দাঁড়িয়েছিল। সে চুপ ছিল, কিন্তু তার চোখ সেই দরজায় আটকে ছিল যার পেছনে মেঘা ছিল। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার বাইরে এলেন। রোগীকে ঠিক সময় আনা হয়েছে। যদি আরও দেরি হতো তবে অবস্থা খুব খারাপ হতে পারত। জ্বর খুব বেশি ছিল। আমরা ওষুধ দিচ্ছি, কাল সকালের মধ্যে ভালো হয়ে যাবেন। রাজেশবাবুর চোখ ভরে এলো। করণ স্বস্তির শ্বাস নিল। সকালে যখন মেঘার চোখ খুলল, তখন তার সামনে রাজেশবাবু এবং করণ দুজনেই ছিল। সে প্রথমে তার বাবাকে দেখল, তারপর করণকে। করণ, সে দুর্বল কণ্ঠে বলল, তুমি এখানে? হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিক হয়ে যান, বাকি সব পরে হবে। মেঘা চোখ বন্ধ করে নিল। রাজেশবাবু করণের কাঁধ চাপড়ে দিলেন। তার চোখে জল ছিল, কিন্তু ঠোঁটে কৃতজ্ঞতা ছিল। 2 দিন পর মেঘা বাড়ি এলো এবং সেই দিনই করণ ঠিক করল যে এখন সময় এসেছে। সে কেমিস্টের লিখিত রিপোর্টটি বের করল। সে সেই রাতের কথাটিও মনে করল যা সে অর্ধেক শুনেছিল, এবং সে আরও একটি কাজ করল। সে বাড়ির পুরনো চাকরের সাথে কথা বলল যে 20 বছর ধরে রাজেশবাবুর এখানে কাজ করছিল। সেই চাকরের নাম ছিল রতন। রতন করণকে বলল, ভাইয়া, আমার তো আগে থেকেই সন্দেহ ছিল। কয়েক মাস আগে থেকেই ম্যাডামের শরীর খারাপ থাকতে শুরু করেছিল। যখন থেকে অমিতবাবু রান্নাঘরে হস্তক্ষেপ করতে শুরু করেছিলেন তখন থেকে। এটি শোনার পর করণের কাছে এখন অনেক কিছু ছিল। সেই সন্ধ্যায় যখন রাজেশবাবু অফিস থেকে ফিরলেন, তখন করণ তার কাছে গেল। স্যার, আমাকে আপনার সাথে একটি জরুরি কথা বলতে হবে। রাজেশবাবু তাকে নিজের ঘরে ডাকলেন। করণ সবকিছু বলল। রাজে শোনা কথাগুলো, চায়ে মেশানো বিষ, কেমিস্ট্রের রিপোর্ট এবং রতনের সাক্ষ্য। সে সেই শিশিটিও দেখালো যা সে চুরি করে নিয়েছিল এবং সাবধানে রেখেছিল। রাজেশবাবু শুনতে থাকলেন। তার মুখ প্রথমে ফ্যাকাশে হল, তারপর লাল হয়ে গেল। তার মুঠি শক্ত হয়ে গেল। এটি মিথ্যা, তিনি প্রথমে বললেন। স্যার, এই রিপোর্টটি দেখুন, এটি মিথ্যা নয়। রাজেশবাবু রিপোর্টটি পড়লেন। তার চোখ ভরে এলো। তিনি কিছুক্ষণ চুপ রইলেন। তারপর তিনি প্রদীপবাবুকে ডাকলেন। প্রদীপবাবু এলেন। রাজেশবাবু তার সামনে রিপোর্টটি রেখে দিলেন। প্রদীপবাবুর রং উড়ে গেল। তিনি প্রথমে তো অস্বীকার করলেন, বললেন, এই সব মিথ্যা, করণ আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু যখন রাজেশবাবু বললেন যে তিনি পুলিশ ডাকবেন এবং সেই শিশিটি পরীক্ষা করাবেন, তখন প্রদীপবাবুর পা কাঁপতে লাগল। অমিত সেখানে চলে এলো। সে যখন দেখল যে সবকিছু সামনে চলে এসেছে, তখন সে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে শুরু করল। রাজেশবাবু একটিও চোখের জল ফেললেন না। তার কণ্ঠস্বর খুব শান্ত ছিল, কিন্তু তাতে এমন এক শীতলতা ছিল যা প্রদীপবাবুর হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। প্রদীপ, তুমি আমার আপন ভাই। আমি তোমার ওপর সবসময় ভরসা করেছি, কিন্তু তুমি আমার মেয়ের প্রাণ নেওয়ার চেষ্টা করলে। এখন এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। কাল সকালের মধ্যে তুমি এই বাড়ি খালি করে দাও। যদি না করো, তবে আমি পুলিশ ডাকব। প্রদীপবাবু কিছু বলতে পারলেন না। পরের দিন সকালে প্রদীপবাবু তার পরিবারের সাথে বাড়ি থেকে চলে গেলেন। মেঘা যখন এসব জানতে পারল, তখন সে অনেকক্ষণ চুপ করে রইল। তারপর সে করণকে ডাকল। করণ এলো। মেঘা তাকে দেখল। তার চোখে জল ছিল। করণ, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। করণ বলল, ম্যাডাম, আমি শুধু সেটাই করেছি যা করা উচিত ছিল। না করণ, মেঘা বলল, তুমি শুধু প্রাণ বাঁচাওনি, তুমি আমাকে এই ভরসা দিয়েছ যে এই পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, আর খারাপ মানুষের কথা তো ছেড়েই দাও। করণের চোখ ভিজে এলো। সে নজর নিচু করে নিল। সেই সন্ধ্যায় বাগানে ঝর্ণার পাশে দুজনে বসেছিল। বাতাস বইছিল। জুঁই ফুলগুলো দুলছিল। মেঘা জিজ্ঞেস করল, করণ,
তোমার বাড়িতে কে কে আছে? করণ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ম্যাডাম, আমার কেউ নেই। মেঘা তার দিকে তাকালো। বাবা মা নেই, ভাই বোন নেই, তবে তুমি এত একা? করণ একটি হামকা হাসির সাথে বলল, ছিলাম ম্যাডাম, কিন্তু এখন আর তেমন মনে হয় না। মেঘা বুঝতে পারল। সেই সন্ধ্যায় দুজনের মধ্যে কিছু বলা হলো না, কিন্তু অনেক কিছু অনুভব করা গেল। রাতে রাজেশবাবু নিজের ঘরে বসেছিলেন। তিনি করণের কথা ভাবছিলেন। এই ছেলেটির মধ্যে কিছু একটা ছিল যা তার নিজের মনে হতো, এমন কিছু যা তিনি চিনতে তো পারছিলেন কিন্তু বুঝতে পারছিলেন না। তিনি তার পুরনো স্মৃতির একটি ডায়েরি বের করলেন। উল্টাতে উল্টাতে একটি পুরনো ছবি সামনে এলো। সেই ছবিতে তিনি এবং তার এক পুরনো বন্ধু ছিলেন। রাজেশবাবুর চোখ সেই ছবিতে আটকে রইল। তার হৃদয় জোরে ধরফর করে উঠল। করণের চোখ, করণের মুখ, করণের কথা বলার ধরন, এই সৎ তাকে অন্য কারো কথা মনে করিয়ে দিচ্ছিল, খুব পুরনো এবং প্রিয় কোনো মানুষের কথা। রাজেশবাবু ছবিটি বুকে চেপে ধরলেন এবং চোখ বন্ধ করে কিছু ভাবতে লাগলেন। সকালের রোদ জানলা দিয়ে ঘরে আসছিল। রাজেশবাবু সারা রাত ঘুমাতে পারেননি। তার হাতে সেই পুরনো ছবিটি ছিল, যা তিনি রাতে ডায়েরি থেকে বের করেছিলেন। ছবিতে তিনি এবং তার সবচেয়ে পুরনো বন্ধু অরুণ দাঁড়িয়েছিলেন। দুজনের বয়স তখন হয়তো ২৫ বছর হবে। দুজনের মুখে হাসি ছিল এবং চোখে জীবন কাটানোর জেদ ছিল। রাজেশবাবুর মনে পড়ল যে অরুণ তার সবচেয়ে কাছের বন্ধু ছিল। দুজনে একসাথে পড়াশুনো করেছিলেন, একসাথে ব্যবসা শুরু করেছিলেন, একে অপরের সুখ দুঃখে সব সময় সাথে থাকতেন। কিন্তু একদিন এক দুর্ঘটনায় অরুণ এবং তার স্ত্রী দুজনেই চলে গেলেন। সেই সময় তাদের ছেলে খুব ছোট ছিল। রাজেশবাবু অনেক চেষ্টা করেছিলেন সেই বাচ্চাটিকে খুঁজে বের করতে, কিন্তু সেই বাচ্চাটিকে কোথাও পাওয়া যায়নি। সেই বাচ্চাটির নাম ছিল আর্য। রাজেশবাবু ছবিটি আবার দেখলেন, তারপর নিজের চোখ বন্ধ করলেন। করণের চোখ, করণের নাক মুখ, করণের কথা বলার ধরন, এই সব অরুণের সাথে এত মিল কেন? এটি কি নেহাত একটি কাকতালীয় ঘটনা ছিল? রাজেশবাবুর মনে একটি অস্থিরতা ছিল, যা তাকে শান্তি দিচ্ছিল না। সেই দিন সকালে তিনি করণকে নিজের ঘরে ডাকলেন। করণ এলো। সে দেখল যে রাজেশবাবুর মুখ ক্লান্ত ছিল, চোখে ঘুম ছিল না। স্যার, শরীর ঠিক তো? করণ জিজ্ঞেস করল। রাজেশবাবু বললেন, বসো করণ। করণ বসল। রাজেশবাবু তাকে সেই পুরনো ছবিটি দেখালেন। এটি দেখো, এতে একজন তো আমি, অন্যজনকে চিনতে পারছ? করণ ছবিটি নিল। সে মন দিয়ে দেখল। এক মুহূর্তের জন্য তার চোখ স্থির হয়ে গেল। তার হাত কিছুটা কাঁপল। এটি তো আমার বাবা! ঘরে যেন এক মুহূর্তের জন্য সব কিছু থেমে গেল। রাজেশবাবুর সামনে ঝুঁকে এলেন। তোমার বাবার নাম কি ছিল? করণের গলা বুঝে এলো। অরুণ, অরুণ মিত্র। রাজেশবাবুর চোখ দিয়ে জল ঝরতে শুরু করল। তিনি করণের হাত ধরে নিলেন। বাবা, তুমি আর্য, আমার সবচেয়ে প্রিয় বন্ধু অরুণের ছেলে। করণ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোল না। সে রাজেশবাবুর দিকে তাকাল। তাদের চোখের মধ্যে যে ব্যথা আর ভালোবাসা ছিল, তা মিথ্যে ছিল না। স্যার, আপনি আপনি আমার বাবাকে চিনতেন? চিনতাম না বাবা। সে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল। আমরা দুজনে মিলে সবকিছু তৈরি করেছিলাম। যখন তার দুর্ঘটনা ঘটল, তখন আমি তোমাকে অনেক খুঁজেছিলাম, কিন্তু তুমি দেখা দিলে না। করণের চোখ বন্ধ হয়ে গেল। তার মনে পড়ল ছোটবেলায় বাবা একবার একটি নাম নিয়েছিলেন, রাজেশ। বলেছিলেন যে এটি তার সবচেয়ে ভালো বন্ধু। কিন্তু সেই সময় করণ খুব ছোট ছিল এবং তারপর সবকিছু এত দ্রুত বদলে গেল যে সেসব ভুলে গেল। আমি সেই দুর্ঘটনার পর আমার কাকার কাছে গিয়েছিলাম, করণ বলল। তিনি আমাকে আমার নাম আর পরিচয় বদলে দিতে বাধ্য করেছিলেন। তিনি বলেছিলেন যে আমার বাবা মায়ের কিছু শত্রু আছে যারা আমার ক্ষতি করতে পারে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই মেনে নিয়েছিলাম। রাজেশবাবু করণকে জড়িয়ে ধরলেন। বাবা, তুমি আমাকে ফিরে পেয়েছ, এখন সব ঠিক হবে। করণের চোখ দিয়ে জল পড়ছিল। কত বছর পর কেউ তাকে এইভাবে আপন করে নিল। সেই বিকেলে রাজেশবাবু মেঘাকে সব জানালেন। মেঘা যখন এইসব শুনল, তখন সে অবাক হয়ে গেল। সে করণের দিকে তাকাল। করণের চোখ লাল ছিল। তবে তুমি এই বাড়ির সাথে আগে থেকেই যুক্ত ছিলে, মেঘা ধীরে ধীরে বলল। আমি জানতাম না ম্যাডাম। যখন আমি এখানে এলাম, তখন শুধু চাকরির খোঁজ ছিল, এইসব আমার জানা ছিল না। মেঘা একটি দীর্ঘশ্বাস নিল। হয়তো ভগবান তোমাকে এখানে কোনো উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছিলেন। সেই সন্ধ্যায় বাগানে ৩ জন বসেছিলেন, রাজেশবাবু, মেঘা আর করণ।
প্রথমবারের মতো সেই বাগানে এক অদ্ভুত উষ্ণতা ছিল, যেন কোনো হারিয়ে যাওয়া সম্পর্ক ফিরে পাওয়া গেছে। কিন্তু পরের দিন আরেকটি বড় কথা সামনে এলো। করণের কাছে একটি পুরনো ফোন নম্বর ছিল, তার পিসি অর্থাৎ তার বাবার বোন। করণ কখনো তার সাথে যোগাযোগ করেনি, কারণ তার কাকা তাকে এই সব থেকে দূরে রেখেছিলেন, কিন্তু সেই নম্বরটি তার কাছে ছিল। রাজেশবাবু বললেন, করণ, ওনাকে একবার ফোন করো। করণ ফোন করল। ঘণ্টি বাজল, একবার, দুবার, তিনবার, তারপর আওয়াজ এলো, এক বৃদ্ধা মহিলার কণ্ঠস্বর। হ্যালো, পিসিমা, আমি আর্য বলছি। ওপাশ থেকে কিছুক্ষণ নিস্তব্ধতা রইল। তারপর একটি কান্নার শব্দ শোনা গেল। আর্য, আমার বাচ্চা, তুই বেঁচে আছিস? ভগবানের লাখ লাখ শুক্রিয়া। পিসির নাম ছিল সুনন্দা। তিনি শহরের বাইরে একটি ছোট মফস্বলে থাকতেন। রাজেশবাবু তক্ষুনি গাড়ি পাঠিয়ে তাকে আনিয়ে নিলেন। পরের দিন সুনন্দা পিসি এলেন। বৃদ্ধ ছিলেন, কিন্তু চোখে তেজ ছিল। করণকে দেখেই তার চোখ ভরে এলো। তিনি তাকে বুকে টেনে নিলেন এবং অনেকক্ষণ ধরে কাঁদলেন। তুই একদম তোর বাবার মতো দেখতে হয়েছিস, তিনি বললেন। করণের কাছে কোনো শব্দ ছিল না। যখন সব শান্ত হল, তখন সুনন্দা পিসি এমন একটি কথা বললেন যা পুরো ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে দিল। আর্য, তোকে একটা কথা জানানো খুব জরুরি। অনেক বছর ধরে এই রহস্য আমার বুকে চাপা ছিল, কিন্তু এখন আমি একে আর লুকিয়ে রাখব না। সবাই মন দিয়ে শুনতে লাগল। তোর বাবা মায়ের দুর্ঘটনা কোনো নিছক দুর্ঘটনা ছিল না। করণের মুখ শক্ত হয়ে গেল। কি বলতে চাইছেন পিসিমা? সুনন্দা পিসি একটি দীর্ঘশ্বাস নিলেন। তোর বাবা আর রাজেশবাবু মিলে একটি বড় ব্যবসা দাঁড় করিয়েছিলেন। সেই ব্যবসায় আরও ৩ জন লোক ছিল। যখন ব্যবসা খুব উন্নতি করতে লাগল, তখন ওই ৩ জনের নিয়ত খারাপ হয়ে গেল। তারা চাইত যে তোর বাবার অংশ তারা পেয়ে যাক। তোর বাবা যখন তাদের কথা মানলেন না, তখন তারা ষড়যন্ত্র করল। তারা বাস ড্রাইভারকে টাকা দিয়ে ওই দুর্ঘটনা ঘটিয়েছিল। ঘরে গভীর নিস্তব্ধতা নেমে এলো। রাজেশবাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। করণের মুঠি শক্ত হয়ে গেল। পিসিমা, আপনি এটি কিভাবে জানলেন? সেই দুর্ঘটনায় বাস ড্রাইভারও আহত হয়েছিল। তো একবার আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম। তখন সে সত্যটা বলেছিল। সেই বাস ড্রাইভার মরার আগে একটি চিঠি লিখেছিল। তার খুব অনুতাপ হয়েছিল। সেই চিঠিটি আমার কাছে আছে। সুনন্দা পিসি তার থলে থেকে একটি পুরনো দোমড়ানো মোচড়ানো চিঠি বের করলেন। সেই চিঠিটি খুব পুরনো ছিল, কাগজ হলুদ হয়ে গিয়েছিল, কিন্তু হাতের লেখা পরিষ্কার ছিল। রাজেশবাবু সেই চিঠি পড়লেন। পড়তে পড়তে তার চোখ ভিজে এলো। তিনি চিঠিটি করণকে দিলেন। করণ পড়ল। তাতে সব লেখা ছিল। কে টাকা দিয়েছিল, কত টাকা দিয়েছিল, আর কেন দিয়েছিল। চিঠিতে ৩টি নাম ছিল। করণ সেই ৩টি নাম পড়ল। তার চোয়াল শক্ত হয়ে গেল। রাজেশবাবু, করণ বলল, এই লোকগুলো কি এখনও এই শহরে আছে? রাজেশবাবু ভাবলেন। তাদের মধ্যে একজন তো অনেক বছর আগে মারা গেছে, কিন্তু ২ জন এখনও জীবিত আছে, আর দুজনেই খুব বড় লোক হয়ে গেছে। করণ বলল, তবে তাদের ন্যায়ের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। রাজেশবাবু তার দিকে তাকালেন। তার চোখে এক দৃঢ়তা ছিল। হ্যাঁ বাবা, এটি তো করতেই হবে। আমার বন্ধুর সাথে যা হয়েছে তার হিসাব হবে। মেঘা যে এইসব শুনছিল, তার চোখও ভরে এসেছিল। সে করণের দিকে তাকাল। করণের মুখ শান্ত ছিল, কিন্তু তার চোখে এক আগুন ছিল। সেই রাতে রাজেশবাবু তার এক পুরনো আইনজীবী বন্ধুকে ফোন করলেন। তার নাম ছিল বিজয় মেহতা। তিনি শহরের নামী আইনজীবী ছিলেন। রাজেশবাবু তাকে সবকিছু জানালেন। বিজয়বাবু বললেন, রাজেশ, এই চিঠি অনেক বড় প্রমাণ, কিন্তু এর সাথে আরও প্রমাণও প্রয়োজন হবে। আমাদের তদন্ত করতে হবে। যত সময় লাগুক বিজয়, কিন্তু বিচার পাওয়া চাই। আগামী কয়েকদিন খুব ব্যস্ততায় কাটল। বিজয়বাবু তার কিছু পরিচিত মানুষের মাধ্যমে পুরনো দুর্ঘটনার তথ্য জোগাড় করলেন। সেই বাস ড্রাইভারের পরিবারের সাথে দেখা করলেন। তারা জানতে পারলেন যে ড্রাইভারের ছেলেরও কিছু কথা জানা ছিল, যা তার বাবা মরার আগে বলেছিল। ড্রাইভারের ছেলে একটি ছোট গ্রামে থাকত। করণ নিজে তার সাথে দেখা করতে গেল। সে এক সাধারণ মানুষ ছিল। নাম ছিল সন্তু। করণকে দেখে প্রথমে সে ঘাবড়ে গেল, কিন্তু যখন করণ তাকে জানালো যে সে সেই লোকেদেরই ছেলে যাদের প্রাণ তার বাবা নিয়েছিল, তখন সন্তুর চোখে অনুশোচনা এলো। ভাইয়া, আমার বাবা মরার সময় আমাকে বলেছিলেন যে তিনি অনেক বড় গুনহা করে এসছেন। তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন যে কে তাকে এটি করতে বাধ্য করেছিল। আমি সেই সব একটি কাগজে লিখে নিয়েছিলাম। সেই কাগজটি আমার কাছে আছে। সন্তু একটি পুরনো ডায়েরি বের করল এবং তার থেকে একটি কাগজ বের করল। করণের হাতে এখন ২টি প্রমাণ ছিল। যখন সে ফিরে এলো তখন রাত হয়ে গিয়েছিল। সে সব কিছু রাজেশবাবু আর বিজয়বাবুকে দিল।
বিজয়বাবু বললেন, এখন আমরা তৈরি। পরের দিন বিজয়বাবু পুলিশে অভিযোগ দায়ের করলেন, সাথে সব প্রমাণ দিলেন। পুলিশ তদন্ত শুরু করল। শহরের সেই দুই বড়লোক যখন জানতে পারল, তখন তারা বাঁচার চেষ্টা করল। একজন শহর ছাড়ার চেষ্টা করল, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলল। অন্যজন এক বড় আইনজীবীকে দাঁড় করালো, কিন্তু প্রমাণ এত মজবুত ছিল যে সেও কিছু করতে পারল না। কয়েক সপ্তাহের তদন্তের পর দুজনকে গ্রেপ্তার করা হলো। যেদিন তাদের গ্রেপ্তার করা হলো, সেদিন করণ বাগানে একা বসেছিল। সে আকাশের দিকে তাকালো। বাবা, মা, সে ধীরে ধীরে বলল, আপনাদের সাথে যা হয়েছে তার হিসাব হয়ে গেছে। এখন আপনারা শান্তিতে থাকুন। তার চোখ থেকে দুফোঁটা জল পড়ল, কিন্তু তার মুখে এক শান্তি ছিল যা আগে কখনো ছিল না। মেঘা ধীরে ধীরে হুইলচেয়ার চালিয়ে তার কাছে এলো। সে কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর বলল, করণ, আজ তোমার কেমন লাগছে? করণ তার দিকে তাকালো। ম্যাডাম, আজ প্রথমবার মনে হচ্ছে যে মনটা হালকা হয়েছে। বছরের পর বছর একটি বোঝা ছিল, আজ তা নেমে গেল। মেঘা হেসে বলল, কখনো কখনো ভগবান দেরিতে বিচার দেন, কিন্তু দেন অবশ্যই। হ্যাঁ ম্যাডাম, আর কখনো কখনো তিনি সেই বিচারের পথে কিছু ভালো মানুষের সাথেও দেখা করিয়ে দেন। মেঘার চোখে এক আলাদা উজ্জ্বলতা এলো। দুজনেই চুপ হয়ে গেল, কিন্তু সেই নিস্তব্ধতায় অনেক কিছু ছিল। সেই সন্ধ্যায় রাজেশবাবু নিজের ঘরে বসে অনেকক্ষণ ধরে ভাবলেন। তিনি করণের কথা ভাবলেন, মেঘার কথা ভাবলেন। দুজনকে তিনি খুব কাছ থেকে দেখেছিলেন গত কয়েক মাসে। দুজনের মধ্যে এমন এক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল যা শব্দে বলা সম্ভব ছিল না, কিন্তু চোখে পরিষ্কার দেখা যেত। রাজেশবাবুর ঠোঁটে একটি হাসি এলো। তিনি মনে মনে কিছু ভাবলেন, আর সেই ভাবনা এক নতুন শুরুর বীজ ছিল। সকালের রোদ বাগানে ছড়িয়েছিল, জুঁই ফুল ফুটেছিল, ঝর্ণা থেকে হালকা হালকা বাতাস আসছিল। সেই পাখিটি যে প্রায়ই বীজ খেতে আসত, সেও আজ এসেছিল। বাগানে সব কিছু আগের মতোই ছিল, কিন্তু সেই বাড়ির ভেতরে অনেক কিছু বদলে গিয়েছিল। বাড়িতে এক অদ্ভুত শান্তি ছিল, সেই শান্তি যা ঝড়ের পর আসে, যখন সব কিছু চুরমার হয়ে যায় আর তারপর ধীরে ধীরে জোড়া লাগতে থাকে। মেঘা সেদিন সকাল থেকেই কিছু আলাদা লাগছিল। সে নিজে নাস্তা আনালো, জানলা খুলল, টাটকা বাতাস নিল, আর একটি কাগজে কিছু লিখতে লাগল। করণ যখন তাকে দেখল তখন জিজ্ঞেস করল, ম্যাডাম, কি লিখছ? মেঘা হাসতে হাসতে কাগজটি ওপরে তুলল। তাতে একটি নাম লেখা ছিল, নবজীবন সেবা ট্রাস্ট। করণ পড়ল। তার চোখে একটি প্রশ্ন ছিল, এটি কি ম্যাডাম? মেঘা বলল, করণ, আমি অনেক ভেবেছি। আমার মতো আরও অনেক মানুষ আছে যারা কোনো দুর্ঘটনার কারণে শরীর থেকে দুর্বল হয়ে যায়। আর করণের মতো আরও অনেক বাচ্চা আছে যাদের বাবা মা নেই, যারা একা, যাদের কোনো সাহারা নেই। আমি সেই সব মানুষের জন্য কিছু করতে চাই। করণ মন দিয়ে শুনল। আমি একটি ট্রাস্ট বানাতে চাই যাতে শারীরিকভাবে অক্ষম লোকেদের সাহায্য হয়, অনাথ বাচ্চাদের পড়াশোনা আর লালন পালন হয়। তারা এমন এক জায়গা পায় যেখানে তারা নিজেদের একা অনুভব না করে। করণের চোখ ভরে এলো। তার মনে পড়ল সেই সময় যখন সে নিজে একা ছিল, যখন তার কেউ ছিল না, যখন সে এক ছাদ থেকে অন্য ছাদ পর্যন্ত ঘুরে বেরিয়েছিল। ম্যাডাম, এটি খুব ভালো কাজ, কিন্তু আমি এটি একা করতে পারব না। আমার এমন একজন মানুষের প্রয়োজন যে আমার সাথে থাকবে, যে এই কাজটিকে নিজের মনে করবে। করণ তার চোখের দিকে তাকাল। আমি আছি তো ম্যাডাম। মেঘা হেসে বলল, আমি জানতাম। সেই দুপুরে মেঘা রাজেশবাবুকে নিজের পরিকল্পনার কথা জানাল। রাজেশবাবু সব শুনলেন। তার মুখে প্রথমে অবাক হওয়ার ভাব এলো, তারপর গর্ব এলো। মেঘা, তুই এটি ভেবেছিস দেখে আমার মন ভরে গেল। তোর মা থাকলে সেও এটাই বলত। মেঘার চোখ ভিজে এলো। রাজেশবাবু বললেন, এই ট্রাস্টের জন্য যে টাকাই প্রয়োজন তা আমি দেব। এটি আমার তরফ থেকে তোর মায়ের স্মৃতিতে একটি কাজ হবে। সেই সন্ধ্যায় রাজেশবাবু করণকে আলাদা করে ডাকলেন। দুজনে বাগানে বসলেন। রাজেশবাবু বললেন, করণ, অর্থাৎ আর্য, তোমার বাবা আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল। তিনি আমার জন্যে অনেক কিছু করেছিলেন। যখন আমি বিপদে ছিলাম তখন তিনি সব সময় আমার পাশে দাঁড়িয়েছিলেন। আজ তার ছেলে আমার মেয়ের জন্য তাই করছে যা অরুণ আমার জন্য করত। করণ চুপচাপ শুনছিল। রাজেশবাবু একটি দীর্ঘশ্বাস নিলেন এবং বললেন, বাবা, আমি তোমার সাথে সরাসরি কথা বলতে চাই। আমি মেঘাকে আর তোমাকে দুজনকে খুব কাছ থেকে দেখেছি।
তোমাদের দুজনের মধ্যে যে সম্পর্ক আছে তা আমার কাছে গোপন নেই। আমি চাই যে তোমরা দুজন একে অপরের সাথে থাকো, সব সময়ের জন্যে। করণের হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থেমে গেল। সে রাজেশবাবুর দিকে তাকাল। স্যার, আমি এক সাধারণ মানুষ। রাজেশবাবু তার কথা থামিয়ে দিয়ে বললেন, বাবা, মানুষের দাম তার পকেট থেকে নয়, তার মন থেকে হয়। আর তোমার মনে যে সম্পদ আছে তা যে কোনো ঐশ্বর্যের চেয়ে বড়। অরুণের ছেলে হয়ে তুমি সাধারণ নও, আর আমার চোখে তুমি এখন থেকে এই বাড়ির ছিলে। করণের চোখ দিয়ে জল পড়তে শুরু করল। সে রাজেশবাবুর পা ছুল। রাজেশবাবু তাকে তুলে জড়িয়ে ঝরলেন। সেই রাতে রাজেশবাবু মেঘার সাথেও কথা বললেন। মেঘা তার বাবার কথা শুনল। তার গালে লাল আভা চলে এলো। সে নজর নিচু করে নিল। পাপা? হ্যাঁ মা। করণ ভালো মানুষ। রাজেশবাবু হাসলেন। ব্যাস, এটুকুই যথেষ্ট। পরের দিন বাড়িতে একটি ছোট অনুষ্ঠান হল। সুনন্দা পিসিও উপস্থিত ছিলেন। রাজেশবাবু করণ আর মেঘার বাগদান করালেন, খুব সাদামাটাভাবে। কোনো বড় আয়োজন ছিল না, শুধু বাড়ির কয়েকজন ঘনিষ্ঠ মানুষ ছিল। করণ মেঘার দিকে তাকাল, মেঘা তার দিকে তাকাল। দুজনের চোখে এক শান্তি ছিল, এমন এক শান্তি যা বছরের পর বছর কষ্টের পর পাওয়া যায়। সুনন্দা পিসি করণের মাথায় হাত রেখে বললেন, আর্য, তোর মা বাবা আজ খুব খুশি হবেন, যেখানেই থাকবেন। করণ পিসির হাত ধরে নিল। সেই খুশির আবহের মধ্যে আরেকটি ব্যাপার হল। মেঘার পুরনো ডাক্তারের ফোন এলো। ডাক্তারের নাম ছিল ডাক্তার অমিতাভ রায়। তিনি শহরের এক বড় হাসপাতালে কাজ করতেন। তিনি বললেন, রাজেশবাবু, আমি মেঘার পুরনো রিপোর্ট আবার দেখেছি। সম্প্রতি একটি নতুন প্রযুক্তি এসেছে যা দিয়ে মেরুদণ্ডের চিকিৎসা করা সম্ভব। এটি ঝুঁকিপূর্ণ, কিন্তু সফল হতে পারে। যদি আপনি চান তবে একবার মিলে কথা বলি। রাজেশবাবুর হাত কেঁপে উঠল। তিনি তক্ষুনি মেঘাকে জানালেন। মেঘা শুনল। তার মনে একটি আশা জাগল, কিন্তু মনে ভয়ও ছিল। করণ পাশে বসেছিল। ম্যাডাম, একবার ডাক্তারের সাথে দেখা করি। কিন্তু করণ, যদি অপারেশন সফল না হয় তবে? করণ তার চোখের দিকে তাকাল। ম্যাডাম, আপনি আমাকে একবার বলেছিলেন যে আমি আপনাকে নিজের ওপর ভরসা করতে শিখিয়েছি। আজ আমি সেই কথাটিই আপনাকে ফিরিয়ে বলছি। নিজের ওপর ভরসা রাখুন। মেঘা একটি দীর্ঘশ্বাস নিল। ঠিক আছে। পরের সপ্তাহে ডাক্তার অমিতাভ রায়ের সাথে দেখা হল। ডাক্তার সব রিপোর্ট দেখলেন, মেঘাকে পরীক্ষা করলেন। তারপর তিনি বললেন, দেখুন, এই অপারেশন খুব সূক্ষ্ম। 50% বেশি সাফল্যের আশা আছে, কিন্তু ঝুঁকি আছে। আপনাদের ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। রাজেশবাবু মেঘার দিকে তাকালেন। মেঘা করণের দিকে তাকাল। করণ ধীরে ধীরে মাথা নাড়াল। আমরা তৈরি ডাক্তারবাবু, মেঘা বলল। অপারেশনের তারিখ ঠিক হল। অপারেশনের আগের রাতে মেঘার ঘুম এলো না। সে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়েছিল। মনে হাজারো প্রশ্ন ছিল। কি হবে? সে কি আবার হাঁটতে পারবে? জীবন কি আবার আগের মতো হয়ে যাবে? তখনই তার ঘরের দরজায় হালকা টোকা পড়ল। কে? আমি করণ। এসো। করণ ভেতরে এলো। তার হাতে একটি ছোট টবে লাগানো জুইয়ের চারা ছিল। এটি কি? মেঘা জিজ্ঞেস করল। এটি ওই বাগান থেকেই এনেছি। ভাবলাম কাল যখন আপনি হাসপাতালে যাবেন তখন এটি এখানে থাকুক, আর যখন আপনি ফিরে আসবেন তখন এটি আরও ফুটে উঠুক, যেমনটা আপনি ফুটবেন। মেঘার চোখ ভিজে এলো। করণ, তুমি খুব অদ্ভুত। জানি, ভালোভাবেই অদ্ভুত। করণ হালকা হাসল। শুয়ে পড়ুন ম্যাডাম, কাল সব ভালো হবে। সে চলে গেল। মেঘা সেই জুঁই গাছটির দিকে তাকাল। তার চোখ বন্ধ হয়ে এলো। আর প্রথমবারের মতো সেই রাতে সে শান্তিতে ঘুমাল। অপারেশনের দিন সকালে পুরো পরিবার হাসপাতালে ছিল। রাজেশবাবু, করণ, সুনন্দা পিসি সবাই সেখানে ছিলেন। মেঘাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হল। রাজেশবাবু তার কপাল চুম্বন করলেন। করণ শুধু তার হাত ধরল এবং বলল, আমরা এখানে আছি। মেঘা ভেতরে চলে গেল। বাইরে 3 জন বসেছিলেন। কেউ কিছু বলছিলেন না। রাজেশবাবুর চোখ বন্ধ ছিল আর ঠোঁট নড়ছিল। সুনন্দা পিসি মালা জপছিলেন। করণ সোজা হয়ে বসেছিল, কিন্তু তার হাতের আঙুলগুলো একে অপরের সাথে জড়িয়েছিল। সময় খুব ধীরে চলছিল। 1 ঘণ্টা কাটল, 2 ঘণ্টা কাটল, 3 ঘণ্টা কাটল। তারপর অপারেশন থিয়েটারের দরজা খুলল। ডাক্তার অমিতাভ রায় বাইরে এলেন। তার মুখে একটি হালকা হাসি ছিল। অপারেশন সফল হয়েছে। রাজেশবাবুর চোখ দিয়ে জল বেরিয়ে এলো। তিনি হাত জোড় করে ওপরের দিকে তাকালেন। সুনন্দা পিসি ভগবানের শুকরিয়া আদায় করলেন। করণ একটি দীর্ঘশ্বাস নিল। তার চোখ ভিজে ছিল। মেঘাকে কেবিনে আনা হল। সে তখনও ঘুমের ঘোরে ছিল।
কিন্তু তার মুখ শান্ত ছিল। সে সেই জুঁইয়ের মতোই শান্ত ছিল। ডাক্তার বললেন, এখন ৩ মাস ফিজিওথেরাপি হবে। ধীরে ধীরে ওনার পা কাজ করতে শুরু করবে। তাড়াহুড়ো করা যাবে না, তবে আশা পুরো আছে। ৩ মাসের সেই সফর খুব পরিশ্রমের ছিল। প্রতিদিন ফিজিওথেরাপি হতো। মেঘা যন্ত্রণার মধ্যেও হার মানত না। করণ প্রতিদিন তার সাথে থাকত। কখনো সাহস জোগাত, কখনো হাসাত, কখনো শুধু পাশে বসে থাকত। একদিন ফিজিওথেরাপির সময় মেঘার পায়ে হালকা নড়াচড়া হলো। মেঘার চোখ উজ্জ্বল হয়ে উঠল। করণ দেখো। করণ দেখল, তার চোখ ভরে এলো। ম্যাডাম। মেঘা। এখন আর ম্যাডাম বলো না, মেঘা বলল। করণ তার দিকে তাকাল। মেঘা লাজুক মুখে বলল, এখন শুধু মেঘা বলো। করণের চোখ ভিজে ছিল, কিন্তু ঠোঁটে হাসি ছিল। মেঘা। ওই নামটি করণের মুখ থেকে যখন বের হল, তখন যেন বাগানে কোনো ফুল ফুটে উঠল। সপ্তাহের পর সপ্তাহ মেঘার উন্নতি হতে থাকল। একদিন সে প্রথমবার নিজের পায়ে দাঁড়াল, মাত্র ১ মুহূর্তের জন্য। কিন্তু সেই ১ মুহূর্ত খুব বড় ছিল। সেদিন রাজেশবাবু কেঁদে ফেলেছিলেন। সুনন্দা পিসি ভগবানের শুকরিয়া আদায় করলেন। করণ মেঘার দিকে তাকাল। মেঘার চোখে জল ছিল, কিন্তু মুখে এমন এক হাসি ছিল যা মাসখানেক ধরে গায়েব ছিল। আর তারপর সেই দিনটি এলো। ৩ মাসের পরিশ্রমের পর মেঘা প্রথমবার নিজে হেঁটে বাগানে পা রাখল। ধীরে ধীরে এক এক পা ফেলে সে নিজের পায়ে সেই ঝর্ণা পর্যন্ত গেল। সে সেই ঝর্ণাটি ছুঁল। করণ পাশে দাঁড়িয়েছিল। মেঘা তার দিকে ঘুরে তাকাল। করণ, এটি সেই জায়গা না যেখানে তুমি প্রথমবার আমাকে বাইরে এনেছিলে? হ্যাঁ মেঘা। সেদিন আমি ভেঙে পড়েছিলাম। আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। করণ ধীরে ধীরে বলল, তুমি কখনো ভেঙে পড়নি, শুধু একটু ঝুঁকে পড়েছিলে। আর যে ঝোঁকে, সে একদিন ওঠে অবশ্যই। মেঘার চোখে জল ছিল, কিন্তু সে হাসছিল। সেই সন্ধ্যায় রাজেশবাবু বললেন, এখন এই বাড়িতে আরেকটি খুশি আসা উচিত। বিয়ের প্রস্তুতি শুরু হল। এই বিয়ে খুব ধুমধাম করে হল না। রাজেশবাবু বলেছিলেন, যে টাকা বড় বিয়েতে খরচ হতো তা ট্রাস্টের কাজে লাগাবেন। আর করণ আর মেঘা দুজনেই এতে রাজি ছিল। বিয়ে খুব সাধারণভাবে হল, বাড়ির বাগানে, সেই ঝর্ণার নিচে, যেখান থেকে তাদের বন্ধুত্ব শুরু হয়েছিল। সুনন্দা পিসি আশীর্বাদ করলেন। রাজেশবাবুর চোখ পুরো অনুষ্ঠানের সময় ভিজেছিল। করণ মেঘার হাত ধরল। মেঘা তার চোখের দিকে তাকাল। দুজনের চোখে সেই সব কিছু ছিল যা শব্দে বলা সম্ভব ছিল না। বিয়ের পর করণ আর মেঘা মিলে নবজীবন সেবা ট্রাস্টের শুরু করল। সেই ট্রাস্টে শারীরিকভাবে অক্ষম লোকেদের জন্যে বিনামূল্যে চিকিৎসা ও সাহায্যের ব্যবস্থা ছিল। অনাথ বাচ্চাদের পড়াশোনা ও থাকার জায়গা ছিল। প্রতি মাসে ডজন ডজন মানুষ সেই ট্রাস্ট থেকে উপকৃত হতে লাগল। রাজেশবাবু করণকে নিজের ব্যবসায় সামিল করলেন। করণ নিজের পরিশ্রম ও নিষ্ঠা দিয়ে সেই ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে গেল। একদিন মেঘা করণকে বলল, করণ, আমরা দুজনে খুব লম্বা পথ পাড়ি দিয়েছি। করণ তার দিকে তাকাল। হ্যাঁ মেঘা, কিন্তু এই সফর একা ছিল না, তোমারও সাথে ছিল। মেঘা তার হাত ধরল। তাদের বাড়িতে খুশির আরেকটি আওয়াজ গুঞ্জরিত হল, যখন তাদের একটি মেয়ে হল। রাজেশবাবু তাকে কোলে নিলেন, তখন তার চোখ ভরে এলো। এর নাম কি রাখব? মেঘা জিজ্ঞেস করল। রাজেশবাবু বললেন, প্রেরণা। সবাই হাসল। প্রেরণা, ওই নামটি সেই পুরো গল্পের সারমর্ম ছিল। কারণ যখন সব কিছু ভেঙে যায়, যখন চারপাশে অন্ধকার থাকে, যখন মনে হয় আর কোনো পথ নেই, তখনও একটি জিনিস থাকে যা মানুষকে বাঁচিয়ে রাখে, আর তা হল প্রেরণা। মেঘা একটি দুর্ঘটনায় নিজের পা হারিয়েছিল, কিন্তু সে হার মানেনি। করণ তার বাবা মাকে হারিয়েছিল, বছরের পর বছর একা ঘুরে বেরিয়েছিল, কিন্তু সে সততা ছাড়েনি। আর তাদের দুজনের জীবন মিলে এটি প্রমাণ করল যে যদি মনে সত্য থাকে, অন্যদের জন্য মমতা থাকে, আর হার না মানার জেদ থাকে, তবে জীবন একটি নতুন পথ অবশ্যই দেখায়। সেই বাগানে ঝর্ণাটি আজকেও তেমনই ছিল। সেই পাখিটি আজকেও আসত, জুঁই ফুল আজকেও ফুটত, আর সেই বাগানে একটি ছোট্ট বাচ্চা এখন দৌড়াদৌড়ি করত। তার নাম ছিল প্রেরণা, আর সেই প্রেরণা সেই পুরো বাড়ির আলো ছিল। এই গল্প এখানেই শেষ হয়, কিন্তু এই গল্পের বার্তা সব সময় মনে রাখবেন যে জীবনে যত বেশি মুশকিল আসুক, যত বেশি অন্ধকার হোক, হার মানবেন না,
কারণ প্রতি রাতের পর সকাল আসে আর প্রতি ঝড়ের পর শান্তি আসে। যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে আর আপনারা এই রকমই জীবন বদলে দেওয়ার মতো গল্প, শিক্ষা এবং প্রেরণা পেতে চান, তবে আজই আমাদের ইউটিউব চ্যানেল সাফার সেসিক লাইফ টেলস সাবস্ক্রাইব করুন। বেল আইকন টিপতে ভুলবেন না, যাতে প্রতিটি নতুন গল্পের খবর আপনার কাছে সবার আগে পৌঁছায়। আর হ্যাঁ, কমেন্টে আপনি আপনার শহরের নাম লিখতে ভুলবেন না। আপনার পাশে থাকা আমাদের সবচেয়ে বড় শক্তি।